নমস্কার, জয়গুরু। আমার দর্শক বন্ধুরা ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটু বাংলাদেশে যে সম্প্রতি 16ই ডিসেম্বর যে বিজয় দিবস হয়ে গেল সে সম্পর্কে একটু আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আলোচনা করতে গিয়ে আমার একটু পুরনো দিনের স্মৃতি যে আমার যা আছে সেটাতে একটু ফিরে যাবার চেষ্টা করব। আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই জন্যই যে পুরনো সেই দিনগুলি যখন চোখের সামনে ভেসে ওঠে তখন ভাবি যে সেই দিনগুলি যাদের উপর দিয়ে গেছিল তাদের সেই সময়ের কষ্টের দিনগুলো কী ছিল সেই কথাটা মনে পড়ে যায়। আর মনে পড়ে যায় বলেই আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে একটু নিজেকে একটু হালকা করার চেষ্টা করি, একটু মনের ভাব আদান প্রদান করে একটু বিষয়টাকে নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করার মধ্যে দিয়ে বিষয়ের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করি এবং আপনাদেরও বোঝাবার চেষ্টা করি। আসুন আমি আজকে একটু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এর পরের ভিডিওতে আমি বিস্তারিতভাবে যাব যে গত 16ই ডিসেম্বর বাংলাদেশের বর্তমান যিনি দায়িত্বে আছেন দেশের প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি কী বলেছিলেন সেই ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার ভাবনা চিন্তা, আমার মতামত। আজকে আমি আসুন একটু ফিরে যাই স্মৃতিকথায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভারত আমার হৃদয়, বাংলা আমার দুই নয়ন, প্রাণ ভরে দেখি তোমায়, হৃদয়ে ধরে রাখি। 1971 ভুলে যেতে চেয়েছিলাম, আজও সেদিনের ভয়ঙ্কর দিনগুলির কথা ভুলতে পারি না। মনের মধ্যে আসে কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে সেটা ভেসে ওঠে, বারবার ভুলতে চাই সেই দিনগুলির কথা। সেদিন আজ থেকে কত বছর আগের কথা, প্রায় 53 বছর আগে 16 বছরের একজন ছাত্র হিসেবে দিনের পর দিন ঘুমোতে পারিনি। বড় অসহায় লাগছিল সেদিন। আমার সোনার বাংলায় মা, বোন, শিশু, কিশোর, তরুণ, তরুণী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধার উপর সেদিন রাজাকার আর পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় যে অত্যাচার এপার বাংলা সহ গোটা ভারতের সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছিল, উদ্বিগ্ন করে দিয়েছিল, আকুল করে তুলেছিল ভারতবাসীর, প্রতিটি ভারতবাসীর হৃদয়। ভারত সরকারের উপর সেদিন বাড়ছিল উত্তরোত্তর চাপ। আমার বাংলার মা বোনেদের উপর যে লালসার নারকীয়, নৃশংস, বিকৃত, পাশবিক, দানবীয় শারীরিক অত্যাচার আর তারপরে নির্মম খুঁচিয়ে খুঁচিয়ে হত্যালীলা চালিয়েছিল, সেই সময়ের যারা বাংলাদেশের উপর আক্রমণ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, তা মনে করলে অতি বড় দানব লজ্জায় মুখ ফিরিয়ে নেবে। মেয়েদের সেদিনের কলেজ হোস্টেলের ঘরে ঘরে, হোস্টেলগুলির দেওয়ালে আজও কান পাতলে সেই ভয়াবহ দিনগুলির ছাত্রীদের ভয়ার্থ মরণ একেবারে আর্তনাদ, করুণ আর্তনাদ আজও শুনতে পাওয়া যাবে। সেদিনের বাংলার মাটিতে পাকিস্তানি সেনা দরিন্দাদের ক্যান্টনমেন্টগুলি যেন আজ আবার জেগে উঠল মনের মধ্যে। ক্যান্টনমেন্টগুলির ভেতরে বাংলা দেশের মা বোনেদের উপর মদ্যপ সেনাদের ভয়ঙ্কর গা শিউড়ে ওঠা কামড়ার উল্লাস, অট্টহাসি, মা বোনেদের ছিনিমিনি খেলা ছিল সেদিনের পাকিস্তানি হামলার দিনগুলির প্রতিদিনের খোরাক। খবরের কাগজে, রেডিওতে শুনতে শুনতে কেঁপে কেঁপে উঠতাম। আজও ভিডিওতে বসে এই খবর যখন আপনাদের সামনে স্মৃতিহাত্রে বলছি, তখন সেদিনের যৌবনের সময়ের কথা মনে করে বুক কেঁপে উঠছে। একটা অস্বস্তি মাথাটাকে তোলপাড় করে দিচ্ছে। সেদিনের কথা মনে করতে চাইছি না, অথচ বাংলাদেশ জুড়ে চলা বর্তমানের
ঘটনাবলী মনে করিয়ে দিচ্ছে বারবার। মনে পড়ে গেল 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয় দিবসের দিনের কথা। অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় বর্তমানে বসা অস্থায়ী সরকারি প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া আশ্চর্য মানসিকতার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 16ই ডিসেম্বরের বিজয় দিবসের দিনে 1971-এর বিজয় দিবস সম্পর্কে সমস্ত ঘটনাকে সম্পূর্ণ উন্নাসিক মানসিকতা অস্বীকার করার ফলে মনে পড়ে গেল 1971 সালের যন্ত্রণাদায়ক মর্মান্তিক ঘটনার কথা। তিনি যত চাপা দিতে চেয়েছিলেন সেই 1971-এর ঘটনাবলী, তার ভাষণ শুনতে শুনতে তত যেন বেশি বেশি করে মনে পড়ে যাচ্ছিল, চোখের সামনে জলজল করে উঠছিল 1971 সালের সেই ভয়ঙ্কর ভয়াবহ দিনগুলি, নারকীয় দিনগুলি চোখের সামনে ভেসে উঠছিল। রেডিওতে, টিভিতে দেখা দৃশ্যগুলি, খবরে শোনা সেই শব্দগুলি আজও কানের মধ্যে ভেসে আসে। সেই মনে পড়ে যাচ্ছে বারবার 1971 সালের যন্ত্রণাদায়ক মর্মান্তিক ঘটনার কথা। কত সাধারণ মানুষ থেকে শুরু করে কত কবি, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক, নাট্যকার, এক কথায় কত অমূল্য প্রাণ, জাতীয় সম্পদ পাকিস্তানি সেনাবাহিনী রাজাকারদের হাতে শেষ হয়েছে। তার মূল্য দেশের প্রধান ডক্টর ইউনূস যদি আজ অস্বীকার করে, তাহলে এর থেকে জাতির কাছে, দেশের কাছে, বিশ্বের কাছে লজ্জার, দুঃখের, অপমানের আর কি আছে বাঙালির, স্বাধীনতা অর্জনকারী দেশবাসীর? আজকের বাংলাদেশের নবপ্রজন্মকে শুধু এটুকুই বলতে পারি, সেদিন ভারতীয় জনমতকে সম্মান জানিয়েছিলেন ভারতের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত প্রতিষ্ঠান। ভারতের জনমত সেদিন বাংলাদেশের পক্ষে ছিল। বাংলাদেশের পক্ষে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, বাংলাদেশের মা বোনেদের, বাংলাদেশের জনগণকে বাঁচাবার জন্য জনমত যে সংগঠিত হয়েছিল, এই সমস্ত ভারতবর্ষের কোটি কোটি জনতার সেই মতকে সম্মান জানিয়েছিলেন সেই সময়ে ভারতের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ভারতের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠান সেদিন সমর্থন জানিয়েছিল জনমতকে। তার ফলে সেদিনের ভারতের সরকার পদক্ষেপ নিতে পা বাড়িয়ে দিয়েছিলেন। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতের সমস্ত মানুষের হৃদয়ে সেদিন জায়গা করে নিয়েছিলেন শুধু দুটো মানুষ, যা আজও নতমস্তকে স্বীকার করে, ভারতের সমস্ত মানুষ বাংলাদেশের যুদ্ধের কথা মনে করে। সেই দুটো মানুষের কথা আমি আপনাদের কাছে আজকে বলবার জন্য এসেছি। এক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক ও একমাত্র প্রাণভোমরা শ্রদ্ধেয় মুজিবুর রহমান, যিনি কি সহজেই আমার সোনার বাংলার মা, বোন, দাদা, ভাইদের সমস্ত আম বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছিলেন ঘৃণা আর ক্রোধের আগুন। কত কষ্ট করে তিনি এই সংগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন, কত যন্ত্রণা, কত অত্যাচার, দীর্ঘ বছরের পর বছর জেল, পাকিস্তানি জেলে বন্দি থাকার পরে তার উপর কত রকম অত্যাচার হয়েছিল। সেই সমস্ত অত্যাচারকে সে পিছনে ফেলে রেখে সে বাংলাদেশকে মুক্ত করবার জন্য সে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মানুষটার কথা মনে পড়ল। বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই ভয়ঙ্কর আগুনের দিনগুলিতে। আর দুই, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের আত্মা ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেদিন আন্তর্জাতিক কোনো চাপের কাছে মাথা নত না করে, আমেরিকার চাপকে পরোয়া না করে, মানবতার ডাকে নিজের দেশের ভয়ঙ্কর বিপদের কথা না ভেবেই ভারতের আসমুদ্র হিমাচল ব্যাপী উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত আপামর ভারতবাসীর হৃদয়ের ডাকে, নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে সেদিন সমস্ত ভারত আত্মার শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদারদের বুকে ভয়ঙ্কর কালো রাত্রির ভয়াল বিদ্যুৎ হয়ে।
ছারকার হয়ে গেছিল সেদিন ভারত আত্মার রোষে পাকিস্তানি ভাড়াটে মাতৃ পিতৃ পরিচয়হীন নরাধমরা। আর সেদিন মনে পড়ে আবার এর সঙ্গে সেই মানুষগুলোর কথা, এই দুটো মানুষের সঙ্গে সঙ্গে ভারতের সেনাদের কথা। সেদিন ভারতের সেনারা নিজের জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশি ভাই বোনেদের বাঁচাবার জন্য প্রাণ সঁপে দিয়েছিল। নিজের দেশকে যেমন মমতায় রক্ষা করে ঠিক তেমনিভাবে, এবং ভারতের হাজারের অধিক সৈন্য মৃত্যুবরণ করেছিল অন্য একটি দেশ। বাংলাদেশের মানুষের প্রাণ, মানুষের মা বোনেদের ইজ্জত রক্ষায় যে বাংলাদেশে 30 লক্ষ বেসামরিক নাগরিক খুন হয়েছিল এবং 4 লাখেরও বেশি নারী মা বোনেদের ধর্ষণের শিকার হতে হয়েছিল, এবং তারপরে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারে। পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে সেদিন বাংলাদেশের বুকে ভয়ঙ্কর এক অভিশপ্ত আত্মা সেদিন দাপিয়ে বেরিয়েছিল বাংলাদেশিদের মা বোনেদের উপর, দাদা ভাইদের উপর। অথচ গত 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার দীর্ঘ 25 মিনিটের ভাষণে তা স্বীকার করলেন না বিন্দুমাত্র। স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া 30 লক্ষ নাগরিক ও 4 লক্ষ ধর্ষিত মা বোনের ও ভারতের হাজার হাজার সৈন্যের প্রাণ ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এতটাই অকৃতজ্ঞ, বেঈমান, নেমক হারাম হতে পারে কোনো শিক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ? স্বীকার করলেন না, মুখে আনলেন না মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা। মুহূর্তের জন্য একবার তার মনে পড়ল না সেই সময়ের মুক্তিযোদ্ধাদের কথা। একবারের জন্য তিনি স্মরণ করলেন না সেদিনের ওই ভয়ঙ্কর দিনগুলিতে যে মা বোনেদের উপর অকথ্য অত্যাচার হয়েছিল, যেভাবে নরধমরা তাদের উপর অত্যাচার করেছিল, ধর্ষণ করেছিল, তাদের ক্যাম্পগুলির মধ্যে ছিনিমিনি খেলেছিল নারী দেহ নিয়ে। তাদের সম্পর্কে তার একটু শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ, তার মনের মধ্যে একটু দয়া মায়ার উদ্রেক হলো না সেই মা বোনেদের কথা স্মরণ করে? একবারও তার মনে পড়ল না যে বাংলাদেশে কত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশের চেয়ারে আছে তিনি বসেছেন, এবং যার সাহায্য নিয়ে যে ভারতবর্ষ তার পাশে দাঁড়িয়ে সেদিন সমস্ত বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে সাহায্য করেছিলেন, তার প্রতি, সেই মৃত সৈন্যদের প্রতি বিন্দুমাত্র তিনি সহানুভূতি প্রদর্শন করলেন না। দুঃখ লাগে, এতটাই অকৃতজ্ঞ, বেঈমান, নেমক হারাম হতে পারে কোনো শিক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ? সত্যি সত্যি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথা রাখলেন, যে কথা তিনি আমেরিকা ইন্টারভিউতে বলেছিলেন, রিসেট বাটন টিপে অতীতের সব হিস্ট্রি মুছে দেব, তা দিয়েছেন তিনি গত 16ই ডিসেম্বরের বিজয় দিবসের জাতির ভাষণে। কিন্তু সত্যি কি তিনি মুছে দিতে পেরেছেন? সত্যি কি মোছা যায়? সেদিন যখন দীর্ঘ 25 মিনিটের ভাষণে তিনি 16ই ডিসেম্বরের বিজয়ের দিবসের কথা বলতে গিয়ে তিনি সেই কথাটা ভুলে গিয়ে তিনি কি সম্বন্ধে বললেন? জুলাই আগস্টের যে সিউডো পলিটিক্স, যে সিউডো মুভমেন্ট, ছদ্ম আন্দোলন, ছদ্ম রাজনীতি, ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যে ক্ষমতা অর্জন করেছেন, সেইটাকে বিজয়ের সেই 25 মিনিট ধরে সেই বিষয় সম্পর্কে তিনি 16ই ডিসেম্বরে তিনি বলছেন জুলাই আগস্টের বিজয় দিবসের কথা। আজ 53 বছর পর বাংলাদেশের আন্দোলন
আমাকে নিয়ে গেছিল টাইম মেশিনে করে মুহূর্তের মধ্যে 71 সালের সেই ভয়াবহ দিনগুলিতে একটু ফিরে দেখার জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে এসে বসেছি। আজকের বাংলা নবপ্রজন্মকে আমি শুধু এই স্মৃতিকথা অর্পণ করতে পারি। আর পারি বলতে সেই সময় একটা সিনেমা হয়েছিল হিন্দিতে, নাম জয় বাংলা। সেখানে দেখেছিলাম নারকীয় অত্যাচারের ভয়ঙ্কর চিত্রায়ন। বাংলাদেশের পাকিস্তানি ক্যান্টনমেন্টগুলির ভেতরে বাংলার মা বোনেদের ওপর মদ্যপ সেনাদের ভয়ঙ্কর গা শিউরে ওঠা কামনার উল্লাস, অট্টহাসি, নৃশংস অত্যাচার ও মা বোনেদের উলঙ্গ দেহ নিয়ে ছিনিমিনি খেলা ছিল সেদিনের পাকিস্তানি হামলার দিনগুলির প্রতিদিনের খোরাক। সেই দৃশ্যগুলি সেখানে দেখা গিয়েছিল। সেদিন ডক্টর ইউনূসের বয়স কত ছিল? 30 বছরের যুবক। সেদিন তিনি কোথায় ছিলেন? 1971 সালের ভয়ঙ্কর বাংলাদেশের ভয়ঙ্কর দিনগুলিতে যুবক ইউনূস কোথায় ছিলেন? দেশে ছিলেন? তাই ভাবি, কার প্রতি বিশ্বাস রাখবো, কার প্রতি ভরসা করব? সারা পৃথিবী যখন আগুনে জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে, তখন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, সারা পৃথিবী তিনি ঘুরে বেরিয়েছেন তার গঠনমূলক বক্তব্য বলার জন্য। বিভিন্ন 145টা দেশে তিনি ভাষণ দিতেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই মানুষের কাছে আশা করব না তো কার কাছে আশা করব? যাই হোক, ইচ্ছা করলে আজও দেখতে পাওয়া যেতে পারে সেদিনের অত্যাচারের দিনগুলি, হয়তো নেটে সার্চ করলে। আজ এই পর্যন্ত আমার সোনার বাংলার প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।